মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ানোর সঙ্গে সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, তেলের দামও দ্রুত বাড়ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের সামরিক অভিযান 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে, তবে কিভাবে শেষ হবে বা এরপর কি ঘটবে তা এখনও অস্পষ্ট। এরই প্রেক্ষাপটে নিজেদেরকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে চীন। এই যুদ্ধে আগে অপ্রত্যাশিতভাবে মধ্যস্থতার চেষ্টা করছিল পাকিস্তান, এখন সেই উদ্যোগে যোগ দিয়েছে চীনও। বেইজিং ও ইসলামাবাদ মিলে যুদ্ধবিরতি এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করার লক্ষ্যে একটি 5 দফা পরিকল্পনা প্রস্তাব করেছে। ধারণা করা হচ্ছে পাকিস্তান নাকি ট্রাম্পকে এই মধ্যস্থতার ব্যাপারে রাজি করাতেও কিছুটা সক্ষম হয়েছেন, আর এই প্রক্রিয়ায় চীনের সমর্থন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে পাকিস্তানকে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিচ্ছে চীন। আগের মতো সংযত থাকা চীনের অবস্থান এখন পুরোপুরি ভিন্ন। এতদিন যুদ্ধ নিয়ে চীনের অবস্থান ছিল সতর্ক ও সংযত, কিন্তু এখন তারা সক্রিয় হচ্ছে নিজেদের কৌশলগত স্বার্থের কারণে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘদিন ধরে চাইছেন বিশ্ব অর্থনীতি স্থিতিশীল থাকুক, কারণ চীনের অর্থনীতি অনেকটাই নির্ভর করে বিশ্ববাজারের রপ্তানি পণ্যের ওপর। আর এই যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানি সংকট তৈরি হতে পারে, যা বিশ্ব অর্থনীতি ধীর করবে এবং চীনের কারখানা ও রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করবে। তাই বেইজিং কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীন। তাদের কাছে কয়েক মাসের তেল মজুত রয়েছে। তবু বিশ্ববাজারে তেলের দাম বাড়লে পুরো সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কায় বেইজিং। প্লাস্টিক, সিনথেটিক কাপড়, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক গাড়ি, এমনকি সেমিকন্ডাক্টর উৎপাদনেও এর প্রভাব পড়ে। ফলে দীর্ঘমেয়াদে যুদ্ধ চললে বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীনের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্কে দারুণ উন্নতি হয়েছে। এই অঞ্চলে তাদের রপ্তানি অন্য যে কোনো অঞ্চলের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। বৈদ্যুতিক গাড়ির বড় বাজারগুলোর একটি মধ্যপ্রাচ্য, এই বাজারে বড় অংশীদার চীন। এছাড়া মধ্যপ্রাচ্যের পানির সংকট মোকাবেলায় লবণাক্ত পানি পরিশোধন প্রকল্পেও চীন বড় বিনিয়োগ করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইরাকে চীনা কোম্পানির বড় প্রকল্প রয়েছে। এই অর্থনৈতিক সম্পর্কের কারণে একই সঙ্গে মার্কিন মিত্র সৌদি আরব ও প্রতিপক্ষ ইরানের সঙ্গে সম্পর্ক রেখেছে বেইজিং। বিশেষ করে ইরানের সঙ্গে চীনের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে এবং তাদের তেলের প্রধান ক্রেতা বেইজিং। এর আগেও মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারীর কাজ করেছে চীন, তবে সাফল্য সীমিত। 2023 সালে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা। পরে ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আলোচনার আয়োজন করে, যা একটি ঐক্য সরকারের ঘোষণা দেয়, তবে পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এই উদাহরণগুলো দেখায় চীন আলোচনার পরিবেশ তৈরি করতে পারে, কিন্তু সবসময় স্থায়ী সমাধান করতে পারে না। চীনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো তাদের সামরিক উপস্থিতি ও নিরাপত্তা কাঠামো। মধ্যপ্রাচ্যের প্রায় সব গুরুত্বপূর্ণ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। বিপরীতে চীনের একমাত্র উল্লেখযোগ্য ঘাঁটি পূর্ব আফ্রিকার জিবুতিতে, যা মূলত সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ চীন কূটনৈতিক প্রভাব রাখলেও সামরিকভাবে চাপ প্রয়োগ করার সক্ষমতা খুবই সীমিত। এছাড়া রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, হংকং ও তাইওয়ান ইস্যু এবং মানবাধিকার নিয়ে অবস্থান, এসব কারণে চীনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার গুরুত্ব থাকলেও চীনের পক্ষে পুরোপুরি সফল হওয়া কঠিন, কারণ এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী দেশ সরাসরি জড়িত, যেখানে চীনের প্রভাব সীমিত। তবে একটি বিকল্প কূটনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারে বেইজিং, আলোচনা শুরু করতে পারে এবং নিজেকে শান্তি রক্ষাকারী হিসেবে তুলে ধরতে পারে। এই ধরনের উদ্যোগ আংশিক সফল হতে পারে, বিশেষ করে আলোচনা শুরুর ক্ষেত্রে, কিন্তু যুদ্ধ থামানোর মতো চূড়ান্ত ফল পাওয়া খুবই কঠিন।